নমস্কার। আজকের বিষয় হচ্ছে জীবের প্রবাহমানতা। এটা ক্লাস 10-এর সেকেন্ড চ্যাপ্টার এবং এটা ফার্স্ট সামেটিভের অন্তর্গত। জীবের প্রবাহমানতা আলোচনা শুরু করার পূর্বেই আমরা দেখে নেব যে জনন হচ্ছে জীবের অন্যতম প্রধান বৈশিষ্ট্য এবং জননের মাধ্যমে জীব নতুন অপত্য জীব সৃষ্টি করে, পাশাপাশি সংখ্যায় বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং বংশানুক্রমিক ধারাবাহিকতা বজায় রাখে এবং আমরা বলতে পারি যে এই প্রক্রিয়ার সাহায্যে জীব নিজ প্রজাতির অস্তিত্ব বজায় রাখে। জননের মাধ্যমে সাধারণত আমরা দেখব যে বংশগত বস্তুর সঞ্চারণ হয়ে থাকে, ফলে আমরা বলতে পারি যে এই প্রক্রিয়ার সাহায্যে জীবের প্রবাহমানতা বজায় থাকে। জীবের প্রবাহমানতা বজায় থাকে বলছে জীবের প্রবাহমানতা এই চ্যাপ্টারটিকে আমরা দুটো অংশে ভাগ করে আলোচনা করি। এক হচ্ছে কোষ বিভাজন ও কোষ চক্র, আর অপরটি হচ্ছে জনন। সাধারণত আমাদের ফার্স্ট সামেটিভে কোষ বিভাজন ও কোষ চক্র পর্যন্ত রয়েছে। আমরা দেখব যে কোষ বিভাজন ও কোষ চক্র তিনটি প্রধান প্রকার, অর্থাৎ অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। আমরা এই তিনটি প্রক্রিয়া অর্থাৎ অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস আলোচনা করলে বুঝতে পারবো যে এই কোষ বিভাজনের তিনটি প্রক্রিয়া সরাসরি জননের সঙ্গে সম্পর্কযুক্ত। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে জননের সাহায্যে বংশগত বস্তুর সঞ্চারণ ঘটে এক জনু থেকে পরবর্তী জনুতে, বা আমরা বলতে পারি জনিত্রী জীব থেকে অপত্য জনুতে। আমরা জানি যে এই বংশগত বস্তু বলতে ক্রোমোজোম, ডিএনএ এবং জিনকে বোঝানো হয়। তো কোষ বিভাজন এবং কোষ চক্র আলোচনা করার পূর্বে আমরা এই বংশগত বস্তু সম্পর্কে সংক্ষেপে আলোচনা করে নেব। ক্রোমোসোম, ডিএনএ এবং জিন, আমরা জানি এদেরকে বংশগত বস্তু বলা হয়, পাশাপাশি এদেরকে বংশগতির ধারক ও বাহক বলা হয়ে থাকে এবং আমরা দেখব যে এই জিনকে বংশগতির এককও বলা হয়। এই ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের মধ্যে সম্পর্ক আলোচনা করার পূর্বে আমরা ক্রোমোজোমের রাসায়নিক উপাদানটা আলোচনা করে নেব। ক্রোমোজোমের রাসায়নিক উপাদান আলোচনা করলে দেখা যাবে যে এটি তিনটি প্রধান অংশ নিয়ে গঠিত। এক হচ্ছে নিউক্লিক অ্যাসিড, দ্বিতীয় হচ্ছে প্রোটিন, আর তৃতীয় নম্বর হচ্ছে ধাতব আয়ন। নিউক্লিক অ্যাসিড আমরা জানি যে দু প্রকার নিউক্লিক অ্যাসিড হয়ে থাকে, এক হচ্ছে ডিএনএ আর অপরটি হচ্ছে আরএনএ। সাধারণত ক্রোমোজোমে ডিএনএ 95% উপস্থিত আর 5% আরএনএ উপস্থিত। অপরদিকে এই প্রোটিন দু প্রকার হয়ে থাকে, এক হচ্ছে হিস্টোন আর অপরটি হচ্ছে নন হিস্টোন বা আমরা অহিস্টোন প্রোটিন বলে থাকি। এই হিস্টোন প্রোটিন একে বেসিক প্রোটিনও বলা হয়, অপরদিকে নন হিস্টোন প্রোটিন একে আম্লিক প্রোটিনও বলা হয়ে থাকে। আম্লিক অর্থাৎ অ্যাসিডিক এবং বেসিক অর্থাৎ ক্ষার। আমরা দেখব যে এই হিস্টোন প্রোটিন আর্জিনিন এবং লাইসিন এবং হিস্টিডিন এই ধরনের বেসিক অ্যামাইনো অ্যাসিড দ্বারা সমৃদ্ধ। সাধারণত আমরা জানি যে একটা প্রোটিন একাধিক অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত হয়। একাধিক অ্যামাইনো অ্যাসিড পরস্পরের সঙ্গে পেপটাইড বন্ধনী দ্বারা যুক্ত হয়ে সাধারণত একটি দীর্ঘ পলিপেপটাইড শৃঙ্খল গঠন করে, যাকে আমরা প্রোটিন বলি। ফলে আমরা দেখব যে হিস্টোন প্রোটিনে বেসিক প্রকৃতির অ্যামাইনো অ্যাসিড উপস্থিত রয়েছে। অপরদিকে নন হিস্টোন প্রোটিনে স্বাভাবিকভাবে ট্রিপ্টোফ্যান জাতীয় আম্লিক প্রকৃতির অ্যামাইনো অ্যাসিড উপস্থিত রয়েছে। আমরা একটু কনসেপ্টটা ক্লিয়ার করে নেব। আমরা দেখব যে একটা অ্যামাইনো অ্যাসিডের গঠনে সাধারণত কার্বনের সঙ্গে যুক্ত থাকে একদিকে কার্বোঅক্সিলিক গ্রুপ, অপরদিকে অ্যামাইনো গ্রুপ, একটি হাইড্রোজেন আর একটি পরিবর্তনশীল গ্রুপ। এই পরিবর্তনশীল গ্রুপের এই স্থানে
স্বাভাবিকভাবে যদি অতিরিক্ত কার্বক্সিলিক গ্রুপ উপস্থিত থাকে তখন সেই অ্যামাইনো অ্যাসিডটাকে আমরা বলে থাকি বিশেষ করে অ্যাসিডিক বা আম্লিক প্রকৃতির অ্যামাইনো অ্যাসিড। আর এই পরিবর্তনশীল গ্রুপের স্থানে যদি অতিরিক্ত NH2 গ্রুপ উপস্থিত থাকে তখন স্বাভাবিকভাবে তাকে বেসিক প্রকৃতির অ্যামাইনো অ্যাসিড বলা হয়। এরকম বেসিক প্রকৃতির অ্যামাইনো অ্যাসিডের যদি উদাহরণ দেখি তাহলে আর্জিনিন, লাইসিন, হিস্টিডিন ইত্যাদি। অপরদিকে নন হিস্টোন বা আম্লিক প্রকৃতির যে প্রোটিন, যেগুলি আম্লিক প্রকৃতির অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত, সেই আম্লিক প্রকৃতির অ্যামাইনো অ্যাসিডের যদি উদাহরণ দেখা যায় তাহলে দেখব যে ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড দ্বারা সমৃদ্ধ আমরা বলতে পারি। নন হিস্টোন প্রোটিনের যদি উদাহরণ দেখি তাহলে স্ক্যাফোল্ড প্রোটিন এবং হাই মোবিলিটি গ্রুপ প্রোটিন হচ্ছে এর উদাহরণ। ঠিক আছে, যদি আমাদের সুযোগ থাকে আমরা এই স্ক্যাফোল্ড প্রোটিন এবং হাই মোবিলিটি গ্রুপের যে ভূমিকা সেটাও অবশ্যই আমরা আলোচনা করব। এদিকে দেখতে পাচ্ছি যে এই হিস্টোন প্রোটিন আবার 5 প্রকার। এক হচ্ছে H1, দ্বিতীয় হচ্ছে H2A, তৃতীয় হচ্ছে H2B, চতুর্থ হচ্ছে H3 এবং 5 নম্বর হচ্ছে H4। এই 5 প্রকার হিস্টোন প্রোটিন হয়ে থাকে। এবং আমরা দেখব যে প্রধানত ডিএনএ 95% যেহেতু উপস্থিত রয়েছে, আমরা বলতে পারি যে ক্রোমোজোমে যে প্রধান নিউক্লিক অ্যাসিড উপস্থিত সেটি হচ্ছে ডিএনএ। ফলে আমরা দেখব যে একটি কোষ, এবং আমরা জানি যে কোষের মধ্যে বিশেষ করে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজমে অবস্থান করে বিশেষ করে ক্রোম্যাটিন জালিকা। ক্রোম্যাটিন জালিকা, একে আমরা নিউক্লিয় জালিকাও বলে থাকি। ক্রোম্যাটিন জালিকা বা একে নিউক্লিয় জালিকা বা নিউক্লিয়ার রেটিকুলামও বলা হয়। রেটিকুলাম কথার অর্থ হচ্ছে জালিকা। আমরা বলতে পারি যে এটি জালক আকারে বিন্যস্ত থাকে। এই ক্রোম্যাটিন জালিকা কোষ বিভাজনের বিশেষ দশায় সাধারণত পরিণত হয়ে থাকে ক্রোমোজোমে। ক্রোম্যাটিন জালিকা কোষ বিভাজনের বিশেষ দশায় পরিণত হয় ক্রোমোজোমে। আমরা বলতে পারি যে এটি ঘনীভূত হয়ে এবং জলের বিয়োজনের মাধ্যমে এটি কোষ বিভাজনের বিশেষ দশায় ক্রোমোজোমে পরিণত হয়, অর্থাৎ ক্রোম্যাটিন জালিকা থেকে ক্রোমোজোম সৃষ্টি হয়। অপরদিকে যদি ভালো করে দেখি তাহলে এই ক্রোম্যাটিন জালিকা আসলে কি? এই ক্রোম্যাটিন জালিকা বা নিউক্লিয়ার রেটিকুলাম বা নিউক্লিয় জালিকা আসলে হচ্ছে নিউক্লিয় প্রোটিন। নিউক্লিয় প্রোটিন অর্থাৎ আমরা বলতে পারি নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন নিয়ে গঠিত হয়। নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনের সমন্বয়ে স্বাভাবিকভাবে গঠিত হয় এই নিউক্লিয় প্রোটিন, যাকে ক্রোম্যাটিন জালিকা বলে। এবং এই ক্রোম্যাটিন জালিকায় ঘনীভূত হয়ে এবং জলের বিয়োজনের মাধ্যমে কোষ বিভাজনের বিশেষ দশায় ক্রোমোজোমে পরিণত হয়। আমরা দেখেছি যে এই নিউক্লিক অ্যাসিড প্রধানত হচ্ছে ডিএনএ। ফলে আমরা বলতে পারি যে ডিএনএ প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে নিউক্লিয় প্রোটিন গঠন করে, যাকে ক্রোম্যাটিন জালিকা বলা হয়, যেটি ঘনীভূত হয়ে এবং জলের বিয়োজনের মাধ্যমে কোষ বিভাজনের বিশেষ দশায় ক্রোমোজোমে পরিণত হয়ে থাকে। তাহলে আমরা বলতে পারি যে এই ক্রোমোজোম স্বাভাবিকভাবে ডিএনএ নিয়ে গঠিত, কারণ দেখতে পাচ্ছি ক্রোমোজোমের রাসায়নিক উপাদানে প্রধান যে নিউক্লিক অ্যাসিড উপস্থিত রয়েছে সেটি হচ্ছে ডিএনএ, পাশাপাশি প্রোটিন। ফলে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে একটি ক্রোমোজোম সাধারণত ডিএনএ নিয়ে গঠিত হয়। আমরা দেখলাম যে ক্রোমোজোমের প্রধান উপাদান হচ্ছে ডিএনএ। পাশাপাশি দেখে নেব যে এই ক্রোমোজোম এবং ডিএনএর সঙ্গে জিনের কি সম্পর্ক, তার জন্য আমাদের ডিএনএর গঠনটা অবশ্যই আলোচনা করতে হবে সংক্ষেপে। আমরা এর পূর্বে সংক্ষেপে ধারণা লাভ করেছি যে কিভাবে ডিএনএ
প্রোটিনের সমন্বয়ে নিউক্লিয় প্রোটিন গঠন করে এবং বিশেষ করে সেটি কোষ বিভাজনের বিশেষ দশায় ক্রোমোজোমে পরিণত করে। আমরা এই প্রক্রিয়া অর্থাৎ ডিএনএ থেকে ক্রোমোজোম সৃষ্টির প্রক্রিয়াটা একটু বিস্তৃতভাবে আলোচনা করব এবং এরপরে স্বাভাবিকভাবে ডিএনএর ভৌত গঠনও আমরা আলোচনা করব এবং পাশাপাশি ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের যে আন্তঃসম্পর্ক সেটাও দেখব। আমরা যদি দেখি তাহলে ডিএনএ হিস্টোন ও নন হিস্টোন প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে কুণ্ডলীকৃত হয় এবং নিউক্লিয় প্রোটিন গঠন করে, যাকে ক্রোম্যাটিন জালিকা বলা হয়। এবং এই ক্রোম্যাটিন জালিকা ঘনীভবন ও জলের বিয়োজনের মাধ্যমে কোষ বিভাজনের বিশেষ দশায় ক্রোমোজোমে পরিণত হয়। এখন প্রশ্ন হচ্ছে, ক্রোমোজোম কি? অবশ্যই আমরা দেখে এসেছি যে এই ক্রোমোজোম ডিএনএ ও প্রোটিন অর্থাৎ নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন নিয়ে গঠিত। ফলে আমরা বলতে পারি যে ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসে অবস্থিত নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত। কারণ আমরা জানি যে বিশেষ করে কোষের নিউক্লিয়াসে নিউক্লিওপ্লাজমে অবস্থান করে ক্রোম্যাটিন জালিকা রূপে এই ক্রোমোজোম। ঠিক আছে, ফলে বলা যেতে পারে যে এই ক্রোমোজোম হলো ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে বা ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজমে উপস্থিত নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত স্বপ্রজননশীল যে সুতোর মতো গঠন জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করে এবং পরিব্যক্তি অভিব্যক্তিতে বিশেষ ভূমিকা পালন করে, তাকেই আমরা ক্রোমোজোম বলে থাকি। আমরা দেখতে পাচ্ছি যে এই নিউক্লিয় প্রোটিন ডিএনএ ও প্রোটিন নিয়ে গঠিত। ফলে এটাও বলা যেতে পারে যে এই ক্রোমোজোম হলো ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে বা নিউক্লিওপ্লাজমে অবস্থিত নিউক্লিক অ্যাসিড ও প্রোটিনের সমন্বয়ে গঠিত স্বপ্রজননশীল যে সুতোর মতো গঠন জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করে এবং পরিব্যক্তি ও অভিব্যক্তিতে বিশেষ ভূমিকা পালন করে, তাকে ক্রোমোজোম বলে। বিজ্ঞানী ভন ওয়াল্ডেয়ার প্রথম ক্রোমোজোম আবিষ্কার করেছিলেন এবং বিজ্ঞানী বোভেরি প্রথম বলেছিলেন যে ক্রোমোজোমই হলো বংশগতি ধারক ও বাহক। পাশাপাশি আমরা বলতে পারি যে এই ক্রোমোজোম কথাটি দুটি গ্রিক শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে। একটি হচ্ছে ক্রোমা, যার অর্থ হচ্ছে রঞ্জক, এবং অপরটি হচ্ছে সোমা, অর্থাৎ যার অর্থ হচ্ছে দেহ, অর্থাৎ যে দেহটি রঞ্জক দ্বারা রঞ্জিত হয় আমরা বলতে পারি। ঠিক আছে, একে ক্রোমোজোম বলছে। আমরা বিস্তৃতভাবে দেখে নেব যে কীভাবে ডিএনএ হিস্টোন প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে এই ক্রোমোজোম গঠন করে। সাধারণত আমরা দেখব যে ডিএনএ একটি দ্বিতন্ত্রী পলিনিউক্লিওটাইড শৃঙ্খল। আমরা পরবর্তীকালে এই ডিএনএর ভৌত গঠন বিস্তৃতভাবে অবশ্যই আলোচনা করব। আপাতত দেখব যে দ্বিতন্ত্রী পলিনিউক্লিওটাইড শৃঙ্খল হেলিক্যাল বিন্যাসে অবস্থান করে এবং এটি হিস্টোন অক্টামার। আমরা এর পূর্বে ক্রোমোজোমের রাসায়নিক উপাদান আলোচনা করেছি এবং দেখেছি যে বিশেষ করে দু প্রকার প্রোটিন অর্থাৎ হিস্টোন প্রোটিন এবং নন হিস্টোন প্রোটিন নিয়ে এই ক্রোমোজোম গঠিত এবং এই হিস্টোন প্রোটিন প্রধানত 5 প্রকার অর্থাৎ H1, H2A, H2B, H3 এবং H4। এর মধ্যে 4 প্রকার অর্থাৎ H2A, H2B, H3 এবং H4, এই 4 প্রকার সাধারণত একটা ডাইমার গঠন করে। ঠিক আছে, এই 4 প্রকার একটি ডাইমার গঠন করে। স্বাভাবিকভাবে এই 4 প্রকার যদি ডাইমার গঠন করে তাহলে সেটা একটা অক্টামারে পরিণত হয়, যাকে আমরা হিস্টোন কোর অক্টামার বলে থাকি। হিস্টোন কোর অক্টামার ধরে নেওয়া যাক যে এইটা হচ্ছে হিস্টোন কোর অক্টামার। তাহলে এই কোর অক্টামারের মধ্যে স্বাভাবিকভাবে আমরা দেখব যে এই H2A, H2B, H3 এবং H4 এর
ডাইমার উপস্থিত রয়েছে। আমরা এইভাবে দেখাতে পারি, অর্থাৎ H2A, বিশেষ করে H2B, এখানে H2A, অপরদিকে H2B, H3, এখানে H3, H4 এবং H4। তাহলে এটা একটা নিউক্লিওজোম বলা যেতে পারে। ধরে নেওয়া যাক সেটাই হচ্ছে, সরি নিউক্লিওজোম বলবো না, কারণ এটাকে কোর অক্টামার বলা হয়ে থাকে। কোর অক্টামার, ঠিক আছে, কোর অক্টামার 4 প্রকার হিস্টোন প্রোটিনের ডাইমারকে বলা হয়। দেখা যাবে যে এই কোর অক্টামারের সঙ্গে দ্বিতন্ত্রী ডিএনএ সাধারণত এক পূর্ণ 3-এর 4 বার কুণ্ডলীকৃত হয়। সম্পূর্ণ 2 বার নয়, এক পূর্ণ 3-এর 4 বার। আর এই এক পূর্ণ 3-এর 4 বার যে ডিএনএর অংশটি কুণ্ডলীকৃত হয়, সেই ডিএনএর অংশে 146 বেস পেয়ার উপস্থিত থাকে। বেস পেয়ার অর্থাৎ বেস জোড়া। আমরা পরবর্তীকালের ডিএনএর ভৌত গঠন আলোচনা করলে এই বেস পেয়ার আরও ভালোভাবে জানবো। আপাতত জেনে নিই যে 146 বেস পেয়ার নিয়ে গঠিত সাধারণত 1/3-এর 4 বার টান করে বা পেঁচিয়ে বা কুণ্ডলীকৃত হয়ে কোর অক্টামারকে কুণ্ডলীকৃত হয়ে এই ডিএনএ অবস্থান করে। এই 146 বেস জোড়া ডিএনএর অংশ এবং কোর অক্টামারকে একত্রিতভাবে সাধারণত একটি নিউক্লিওজোম বলা হয়। এটাকে নিউক্লিওজোম নয়, এটাকে শুধু কোর অক্টামার বলে। আর এই কোর অক্টামারের সঙ্গে যখন ডিএনএ পেঁচিয়ে অবস্থান করে, বিশেষ করে একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের ডিএনএ একত্রিতভাবে, তাকে আমরা নিউক্লিওজোম বলি। সাধারণত এরকম একাধিক নিউক্লিওজোম যদি ভালো করে দেখা যায়, তাহলে দেখব যে এটি পুঁথির মালার মতো দেখাবে। একে বিডস অন আ স্ট্রিং বলে, অর্থাৎ পুঁথির মালা, বিডস অন আ স্ট্রিং বলা হয়। স্বাভাবিকভাবে আমরা এটাও দেখব যে দুটি নিউক্লিওজোম পরস্পরের সঙ্গে একটি ডিএনএর অংশ দ্বারা যুক্ত থাকে, যাকে স্পেসার ডিএনএ বা লিঙ্কার ডিএনএ বলা হয়। এবং H1 নামক হিস্টোন প্রোটিন এই দুটি নিউক্লিওজোমকে সংযুক্ত করতে সাহায্য করে, ফলে একে H1 লিঙ্কারও বলা হয়ে থাকে। তাহলে দেখতে পাচ্ছি যে কোর 4 প্রকার হিস্টোন প্রোটিন পরস্পরের সঙ্গে বিশেষ করে যুক্ত হচ্ছে, বিশেষ করে তার ডাইমারগুলি পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি কোর অক্টামার গঠন করছে। এবং এই কোর অক্টামারের সঙ্গে ডিএনএর নির্দিষ্ট অংশ পেঁচিয়ে অবস্থান করছে, যাকে নিউক্লিওজোম বলা হচ্ছে। দুটি নিউক্লিওজোম পরস্পরের সঙ্গে একটি ডিএনএর অংশ দ্বারা যুক্ত থাকে, তাকে স্পেসার ডিএনএ বলা হয়। এবং এই দুটি নিউক্লিওজোমকে সংযুক্ত করতে হিস্টোন প্রোটিন H1 নামক হিস্টোন প্রোটিনও সাহায্য করে, তাই একে H1 লিঙ্কার বা লিঙ্কার হিস্টোন বলা হয়ে থাকে। পরবর্তীকালে আমরা দেখব যে এই নিউক্লিওজোমগুলি বিশেষ করে 6টি করে নিউক্লিওজোম পরস্পরের কাছাকাছি আসে। এখানেও যেমন দেখতে পাচ্ছি যে এই 1, 2, 3, 4, 5, 6 6টি নিউক্লিওজোম পরস্পরের কাছাকাছি আসে। এই গঠনটাকে যদি একটু ম্যাগনিফাই করে দেখা যায়, তাহলে অনেকটা এরকম দেখাবে। অর্থাৎ 6টি নিউক্লিওজোম, এটা একটা নিউক্লিওজোম, এটা একটা, এরকম 6টি নিউক্লিওজোম পরস্পরের কাছাকাছি আসে। এগুলোকে H1 হিস্টোন ধরে নেওয়া হয়েছে, যেগুলি দুটি নিউক্লিওজোমকে যুক্ত রাখতে সাহায্য করে। তো আমরা দেখব যে 6টি নিউক্লিওজোম পরস্পরের কাছাকাছি এসে এইভাবে অবস্থান করে, ফলে দেখা যাবে যে একটা নির্দিষ্ট রীতিতে সজ্জিত হয়। ফলে আমরা দেখব যে একটা ফাঁপা নলাকার গঠন তৈরি হয়ে থাকে। এই যে একটা ফাঁপা নলাকার গঠন তৈরি হয়ে থাকে। সাধারণত এই ফাঁপা নলাকার গঠনকে সোলেনয়েড বলছে। তাহলে প্রথমে ডিএনএ হিস্টোন অক্টামার, অর্থাৎ হিস্টোন 4 প্রকার হিস্টোনের ডাইমার এর সঙ্গে
যুক্ত হচ্ছে, নিউক্লিওজোম গঠন করছে। 6টি করে নিউক্লিওজোম পরস্পরের কাছাকাছি এসে এমনভাবে অবস্থান করছে যে একটি ফাঁপা নলাকার গঠন তৈরি হয়ে থাকে, যাকে সোলেনয়েড বলছে। এবং পরবর্তীকালে এই সোলেনয়েডগুলি অধিক মাত্রায় কুণ্ডলীকৃত হয়ে লুপ ডোমেন, এরকম লুপ ডোমেন গঠন করে, এগুলোকে লুপ বলা হচ্ছে, লুপ ডোমেন গঠন করে। এবং পরবর্তীকালে এই লুপ ডোমেন আরও কুণ্ডলীকৃত হয়ে মেটাফেজ ক্রোমোজোম গঠন করে থাকে, মেটাফেজ ক্রোমোজোম গঠন করে থাকে। তাহলে এটা একটা ডিটেল চিত্র, যার সাহায্যে আমরা বুঝতে পারবো যে কিভাবে ডিএনএ কুণ্ডলীকৃত হয়ে ক্রোমোজোমে পরিণত হয়। তাহলে আমরা ডিএনএ এবং ক্রোমোজোমের সম্পর্ক কি যদি বলি, তাহলে ডিএনএ ও ক্রোমোজোম স্বাভাবিকভাবে স্বল্প ও অধিক কুণ্ডলীকৃত অবস্থা। আমি একটা উদাহরণ ব্যবহার করে থাকি, যে উদাহরণটা আমাদের এই ডিএনএ আর ক্রোমোজোমের সম্পর্কটাকে বুঝতে সাহায্য করে। সাধারণত আমরা একটা উল যদি নিই, এবং উল স্বাভাবিকভাবে সুতো দিয়ে গঠিত হয়, তো উলের সুতোটাকে যদি অকুণ্ডলীকৃত করা হয় এবং সুতোর এক প্রান্ত ধরে যদি আমরা দাঁড়াই আর অপর প্রান্ত ধরে যদি আরেকজন দাঁড়ায়, তো স্বাভাবিকভাবে সেটা অনেকটাই দীর্ঘ প্রকৃতি। অর্থাৎ একটা ঘরের মধ্যে সেটা কখনোই সংকুলানো সম্ভব নয়। দেখা যাচ্ছে যে এই সুতোকে কুণ্ডলীকৃত করলে এটি উলের মতো গঠনে পরিণত হবে, এবং এই উলকে আমরা ঘরের নির্দিষ্ট কোণে স্বাভাবিকভাবে সাজিয়ে রাখতে পারি, বা নির্দিষ্ট একটি কোণে সংকুলানো যেতে পারে, যেটা কম স্থান দখল করে। তো এখানে সুতোটা ডিএনএর সঙ্গে তুলনা করা যেতে পারে, আর স্বাভাবিকভাবে ক্রোমোজোমকে উলের সঙ্গে তুলনা করা যেতে পারে। এখানে যুক্তি হচ্ছে যে ডিএনএ আমরা যদি দেখি, এই ডিএনএ অ্যাপ্রক্সিমেটলি এর দৈর্ঘ্য হচ্ছে প্রায় 1.34 সেন্টিমিটার, অনেকটাই বড়। অনেক ক্ষেত্রে খালি চোখেও আমরা দেখতে পাই, কিন্তু আমরা জানি যে এই ডিএনএ সাধারণত আণুবীক্ষণিক কোষ এবং তার মধ্যে অতি আণুবীক্ষণিক নিউক্লিয়াস, সেই অতি আণুবীক্ষণিক নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে। তাহলে একটা ডিএনএ যার দৈর্ঘ্য 1.34 সেন্টিমিটার, যেটা খালি চোখে দেখা সম্ভব, সেটা অতি আণুবীক্ষণিক নিউক্লিয়াসের মধ্যে কিভাবে সংকুলানো যাবে না, এমন একটা গঠনে পরিণত করা হয় যেটা কম স্থান দখল করে। ফলে ডিএনএ প্রোটিনের সঙ্গে, বিশেষ করে প্রথমে হিস্টোন এবং পরবর্তীকালে নন হিস্টোন প্রোটিনের সঙ্গে যুক্ত হয় এবং কুণ্ডলীকৃত হয়ে নিউক্লিয় প্রোটিন গঠন করে, যেটা পরবর্তীকালে ক্রোমোজোমে পরিণত হয়। আমরা বলতে পারি যে এই সোলেনয়েডের মাঝখানে, বিশেষ করে এই ফাঁপা নলাকার গঠনের মাঝখানে যে প্রোটিন আমরা পেয়ে থাকি, সেটা হচ্ছে স্ক্যাফোল্ড প্রোটিন। আমরা যদি মনে করে দেখি, তাহলে এই স্ক্যাফোল্ড প্রোটিন হচ্ছে বিশেষ করে নন হিস্টোন প্রোটিন। তাহলে নন হিস্টোন প্রোটিনেরও ভূমিকা আমরা দেখতে পাচ্ছি। তো এই প্রক্রিয়ার সাহায্যে আমরা ডিএনএ এবং ক্রোমোজোমের সম্পর্কটা বুঝতে পারি। স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে ডিএনএ এবং ক্রোমোজোম হচ্ছে একই বস্তু, স্বল্প ও অধিক কুণ্ডলীকৃত অবস্থা। আমরা এরপরে স্বাভাবিকভাবে ডিএনএর ভৌত গঠনটা আলোচনা করব, এবং এরপরে দেখব যে জিনের সঙ্গে এই ডিএনএ বা ক্রোমোজোমের কি সম্পর্ক। আমরা এখন ডিএনএ নিয়ে আলোচনা করব। আমরা ডিএনএর রাসায়নিক উপাদান সহ ডিএনএ ভৌত গঠনটা দেখব, পাশাপাশি ডিএনএ, ক্রোমোজোম এবং জিনের আন্তঃসম্পর্কটাও বুঝে নেব। বলছে ডিএনএ অর্থাৎ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। আমরা বলতে পারি যে একটি ডিএনএ হলো দ্বিতন্ত্রী পলিনিউক্লিওটাইড শৃঙ্খল, দুটি তন্ত্রী নিয়ে গঠিত, এবং এক একটি তন্ত্রী হলো পলিনিউক্লিওটাইড শৃঙ্খল। পলিনিউক্লিওটাইড অর্থাৎ বহু নিউক্লিওটাইড শৃঙ্খল। বলতে পারি যে এর একক বা তার মনোমার হচ্ছে তাহলে নিউক্লিওটাইড, অর্থাৎ একাধিক নিউক্লিওটাইড যুক্ত হয়ে পলিনিউক্লিওটাইড শৃঙ্খল গঠিত হয়, এবং দুটি পলিনিউক্লিওটাইড শৃঙ্খল পরস্পরকে পেঁচিয়ে অবস্থান করে ঠিক পেঁচানো সিঁড়ির মতো। এবং আমরা দেখব যে এই সিঁড়ির হাতলগুলি বিশেষ করে গঠিত হয় সুগার অর্থাৎ শর্করা এবং ফসফেট
দ্বারা, সুগার এবং ফসফেট দ্বারা, আর এই সিঁড়ির ধাপগুলি বিশেষ করে গঠিত হয়ে থাকে আমরা বলতে পারি যে N2 যুক্ত বেস দ্বারা, N2 যুক্ত বেস দ্বারা। ঠিক আছে, এই সুগার, ফসফেট এবং N2 যুক্ত বেস হলো স্বাভাবিকভাবে একটি নিউক্লিওটাইড গঠন করে, আর এরকম একাধিক নিউক্লিওটাইড একটি পলিনিউক্লিওটাইড শৃঙ্খল গঠন করে এবং দুটি পলিনিউক্লিওটাইড শৃঙ্খল পরস্পরকে পিছিয়ে অবস্থান করে হেলিক্যাল বিন্যাসে। আমরা দেখব যে এক একটি নিউক্লিওটাইড তার উপাদান না একটি ফসফেট যৌগ, আমরা সাধারণত বলে থাকি যে ফসফরিক অ্যাসিড। মাথায় রাখতে হবে যে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, অর্থাৎ ডিএনএর ধর্ম হচ্ছে আম্লিক প্রকৃতি, আর এই আম্লিক ধর্মের কারণ হলো বিশেষ করে আমরা বলতে পারি যে এই ফসফরিক অ্যাসিড নিউক্লিওসাইড ও ফসফেট যৌগ নিয়ে গঠিত হয় একটি নিউক্লিওটাইড। আর এই নিউক্লিওসাইড কি? এই নিউক্লিওসাইড হচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করা নিয়ে গঠিত এবং N2 যুক্ত বেস, অর্থাৎ N2 যুক্ত ক্ষার, নাইট্রোজেন যুক্ত বেস। ডিঅক্সিরাইবোজ শর্করা, এই রাইবোজ শর্করা হচ্ছে 5 কার্বন পরমাণু যুক্ত একটি শর্করা। আমরা দেখে নেব যে এই N2 যুক্ত বেস দু প্রকার হতে পারে, এক পিউরিন আর অপরটি হচ্ছে পিরিমিডিন। সাধারণত এই পিউরিন দু প্রকার, এক হচ্ছে অ্যাডেনিন যাকে A দ্বারা চিহ্নিত করা হয়, অপরটি হচ্ছে গুয়ানিন যাকে G দ্বারা চিহ্নিত করা হয়, এবং পিরিমিডিনগুলি হলো থাইমিন ও সাইটোসিন, অর্থাৎ যথাযথভাবে T ও C দ্বারা চিহ্নিত করা হয়ে থাকে। এটা ডিএনএর রাসায়নিক উপাদান। তাহলে ডিএনএর রাসায়নিক উপাদান থেকে একটা জিনিস স্পষ্ট যে এটি নিউক্লিওটাইড নিয়ে গঠিত, এবং এক একটি নিউক্লিওটাইড যদি ধরে নেওয়া যায়, এই এক একটি নিউক্লিওটাইড ধরে নিলাম এটা একটা নিউক্লিওটাইড, তাহলে এই নিউক্লিওটাইডটা কী দিয়ে গঠিত? না এই নিউক্লিওটাইড স্বাভাবিকভাবে ফসফেট, ডিঅক্সিরাইবোজ শর্করা, পেন্টোজ শর্করা, 5 কার্বন পরমাণুযুক্ত শর্করা, এবং তার সঙ্গে বিশেষ করে যে কোনো এক প্রকার N2 যুক্ত বেস, হয় অ্যাডেনিন, না হয় গুয়ানিন, না হয় থাইমিন, না হয় সাইটোসিন, যে কোনো 4 প্রকারের মধ্যে এক প্রকার N2 যুক্ত বেস নিয়ে এই এক একটি নিউক্লিওটাইড গঠিত হয়। এবার ভৌত গঠনটা একটু সংক্ষেপে আলোচনা করব। আমরা প্রথমে দেখেছি যে দ্বিতন্ত্রী পলিনিউক্লিওটাইড শৃঙ্খল হেলিক্যাল বিন্যাসে অবস্থান করে এবং এই দুটি তন্ত্রী পরস্পরকে পেঁচিয়ে অবস্থান করে, এবং এটাকে রাইট হ্যান্ডেড ডাবল হেলিক্স বলা হয়ে থাকে। রাইট হ্যান্ডেড ডাবল হেলিক্স, রাইট হ্যান্ডেড ডাবল হেলিক্স বা দ্বিতন্ত্রী হেলিক্যাল বিন্যাস। ঠিক আছে, রাইট হ্যান্ডেড অর্থাৎ এই যদি দেখি এটাকে রাইট হ্যান্ডেড বোঝানো হয়, অর্থাৎ বলা যেতে পারে যদি এটি ক্লকওয়াইজ টুইস্ট করে, ক্লকওয়াইজ যদি টুইস্ট করে দুটি তন্ত্রী পরস্পরকে, তাহলে সেটাকে রাইট হ্যান্ডেড ডাবল হেলিক্স বলে। তো আমরা সাধারণত যে ডিএনএর ভৌত গঠন আলোচনা করি সেটা স্বাভাবিকভাবেই রাইট হ্যান্ডেড ডাবল হেলিক্স প্রকৃতি। একটু এখানে বলে দিতে হয় যে ওয়াটসন এবং ক্রিক এক্স-রে ক্রিস্টালোগ্রাফি প্রক্রিয়ার সাহায্যে এই ডিএনএর নকশা প্রকাশ করেছিল। আমরা দেখব যে এই ডিএনএর বিশেষ করে আমরা একটা প্যাঁচানো সিঁড়ির সঙ্গে একে তুলনা করা হয়েছে, এবং বলা যেতে পারে যে এই প্যাঁচানো সিঁড়ির হাতলগুলি সুগার ও ফসফেট অর্থাৎ ডিঅক্সিরাইবোজ প্রকৃতির শর্করা এবং ফসফেট যৌগ নিয়ে গঠিত, এবং বিশেষ করে সিঁড়ির ধাপগুলি N2 যুক্ত বেস নিয়ে গঠিত। এটা একবার দেখে নিন বিস্তৃতভাবে। সাধারণত এইটুকু অংশ যদি আলাদা করে আলোচনা করা যায় তাহলে দেখব যে একটি ডিঅক্সিরাইবোজ প্রকৃতির শর্করা উপস্থিত রয়েছে। এই শর্করা 5টি কার্বন পরমাণু যুক্ত, ফলে কার্বন 1 স্থান দেখতে পাচ্ছি, কার্বন 2, কার্বন 3
কার্বন 4 এবং কার্বন 5। এই কার্বন 5-এর সঙ্গে স্বাভাবিকভাবে ফসফেট যুক্ত থাকে এবং কার্বন 1-এর সঙ্গে স্বাভাবিকভাবে N2 যুক্ত বেস যুক্ত থাকে। এটা হচ্ছে একটি নিউক্লিওটাইড। আমরা এর আগে স্বাভাবিকভাবে একটি নিউক্লিওটাইডকে চিহ্নিত করেছি এইভাবে। তাহলে এই একটি নিউক্লিওটাইডের উপাদানে আমরা দেখেছি যে একটা ফসফেট, একটা ডিঅক্সিরাইবোজ প্রকৃতির শর্করা এবং N2 যুক্ত বেস উপস্থিত থাকে। বলছে এরকম পরপর নিউক্লিওটাইডগুলি যুক্ত হয়ে সাধারণত পলিনিউক্লিওটাইড শৃঙ্খল গঠিত হয়। তাহলে পরবর্তী যে নিউক্লিওটাইড আমরা দেখব সেটি স্বাভাবিকভাবে এইভাবে যুক্ত হয়ে থাকে। ঠিক আছে, এইভাবে যুক্ত হয়। N2 যুক্ত বেস। তাহলে এখানে একটি যেমন নিউক্লিওটাইড দেখছি, স্বাভাবিকভাবে এইখানেও অপর একটি নিউক্লিওটাইড। তাহলে আমরা বলতে পারি যে এটা একটা নিউক্লিওটাইডের মালা, অর্থাৎ পরপর নিউক্লিওটাইডগুলো এইভাবে যুক্ত হয়ে একটা নিউক্লিওটাইড, পলিনিউক্লিওটাইড শৃঙ্খল গঠিত হয়। যেমন একদিকে দেখতে পাচ্ছি, অপর দিকেও আমরা একইভাবে দেখব। এখানে দেখতে পাচ্ছি যে এই সিঁড়ির হাতলগুলি ফসফেট এবং রাইবোজ শর্করা দ্বারা গঠিত এবং সিঁড়ির ধাপ, অর্থাৎ অপর দিকেও আমরা দেখব যে N2 যুক্ত বেসের সঙ্গে বিশেষ করে এই ফসফেট এবং সুগার ব্যাকবোন রয়েছে। এখানে উল্লেখযোগ্য যে দুটি তন্ত্রী পরস্পরের বিপরীত ও সমান্তরাল। আমরা যদি এর মই সাদৃশ্য গঠনটা দেখি, এটা প্যাঁচানো সিঁড়ির মতো, আর এটা স্বাভাবিকভাবে মইয়ের মতো গঠন। আমরা দেখব যে একটি তন্ত্রী যদি 5 প্রাইম থেকে 3 প্রাইম অভিমুখী হয়ে থাকে, তাহলে অপর একটি তন্ত্রী বিপরীত এবং সমান্তরাল, অর্থাৎ 5 প্রাইম থেকে 3 প্রাইম। ঠিক আছে, 5 প্রাইম থেকে বিশেষ করে আমরা বলতে পারি যে 3 প্রাইম। যদি সুবিধা হয় এইভাবে যদি লেখা যায় 3 প্রাইম থেকে 5 প্রাইম, ঠিক আছে, এটাই থাক, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, একটি তন্ত্রী যদি 5 প্রাইম থেকে 3 প্রাইম, এই 5 প্রাইম এবং 3 প্রাইমের গুরুত্ব রয়েছে, আমরা অবশ্যই আলোচনা করব। দেখব যে একটি তন্ত্রী যদি 5 প্রাইম থেকে 3 প্রাইম অভিমুখী হয়, তাহলে অপর একটি তন্ত্রী স্বাভাবিকভাবে বিপরীত ও সমান্তরাল, আমরা বলে থাকি অ্যান্টি প্যারালাল এবং কমপ্লিমেন্টারি, অর্থাৎ পরিপূরক। পরিপূরক কথাটার অর্থ হচ্ছে একটি তন্ত্রীতে যদি স্বাভাবিকভাবে অ্যাডেনিন উপস্থিত থাকে, তাহলে অপর তন্ত্রীতে অর্থাৎ পরিপূরক উপস্থিত থাকে, সেটা হচ্ছে অ্যাডেনিনের পরিপূরক থাইমিন। এবং অ্যাডেনিন ও থাইমিন পরস্পরের সঙ্গে দুটি হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত হয়। আর একটি তন্ত্রীতে যদি গুয়ানিন উপস্থিত থাকে N2 যুক্ত বেস হিসেবে, তাহলে বিপরীত তন্ত্রীতে আমরা দেখব যে পরিপূরক রূপে সাইটোসিন উপস্থিত থাকে এবং গুয়ানিন ও সাইটোসিন 3টি হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত হয়। এখানে একটু উল্লেখযোগ্য যে দেখতে পাচ্ছি দুটি পাশাপাশি অবস্থানকারী নিউক্লিওটাইড, অর্থাৎ দুটো পাশাপাশি অবস্থানকারী নিউক্লিওটাইড পরস্পরের সঙ্গে ফসফো এস্টার বন্ধনী দ্বারা যুক্ত। ফসফো এস্টার বন্ধনী দ্বারা যুক্ত। N2 যুক্ত বেস সাধারণত ডিঅক্সিরাইবোজ শর্করার কার্বন 1-এর সঙ্গে যুক্ত হয়। যে বন্ধনীর সাহায্যে যুক্ত হয় তাকে গ্লাইকোসাইডিক বন্ধনী বলা হয়, গ্লাইকোসাইডিক। অপরদিকে পরিপূরক বেসগুলি সাধারণত হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত থাকে। আমরা দেখেছি অ্যাডেনিনের পরিপূরক হচ্ছে থাইমিন এবং দুটি হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত, এবং গুয়ানিনের পরিপূরক হচ্ছে সাইটোসিন এবং এটি 3টি হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত। তো এখানে আমরা দেখব যে বিশেষ করে একটি ডিএনএতে যত সংখ্যক অ্যাডেনিন থাকবে তত সংখ্যক থাইমিন উপস্থিত থাকবে অবশ্যই। ফলে আমরা বলতে পারি যে A/T = 1। ঠিক একইভাবে যত সংখ্যক গুয়ানিন উপস্থিত থাকবে ঠিক তত সংখ্যক সাইটোসিনও উপস্থিত থাকবে। আমরা বলতে পারি গুয়ানিন/সাইটোসিন = 1। এছাড়াও বলা যেতে পারে যে মোট সংখ্যক পিউরিন
অর্থাৎ A প্লাস G ইজ ইকুয়াল টু মোট সংখ্যক পিরিমিড অর্থাৎ T প্লাস C। ফলে বলা যেতে পারে A প্লাস G বাই T প্লাস C ইকুয়াল টু 1। এই সূত্রটাকে বিশেষ করে চারগাফের সূত্র বলা হয়। এই সূত্রগুলিকে একত্রিতভাবে চারগাফের সূত্র আমরা বলে থাকি। ফিরে আসবো ডিএনএর ভৌত গঠনে। ডিএনএর ভৌত গঠনে আমরা দেখব যে বিশেষ করে দুটি তন্ত্রের মধ্যে দূরত্ব হচ্ছে 2 ন্যানোমিটার, ঠিক আছে। আর যদি মাঝ বরাবর একটি অক্ষ কল্পনা করা হয় তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা কমপ্লিট টার্ন, একটা 360 ডিগ্রি কমপ্লিট টার্ন। আর এই 360 ডিগ্রি কমপ্লিট টার্নের দৈর্ঘ্য হচ্ছে 3.4 ন্যানোমিটার। আর এইটুকু অংশের মধ্যে সাধারণত 10 জোড়া বেস। 10 জোড়া বেস কেন বলা হচ্ছে, এর আগেও আমরা এই বেস পেয়ার কথাটা উল্লেখ করেছি। অর্থাৎ উভয় দিকে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে বেস জোড়া উপস্থিত রয়েছে, তাই একে বেস পেয়ার বলা হয় বা বেস জোড়া বলা হয়। তো এইটুকু অংশের মধ্যে 10 জোড়া বেস উপস্থিত রয়েছে। তাহলে পাশাপাশি দুটি নিউক্লিওটাইডের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্ব হবে 0.34 ন্যানোমিটার, অর্থাৎ 3.4/10 ইকুয়াল টু 0.34 ন্যানোমিটার। ডিএনএর হেলিক্যাল বিন্যাসে আমরা দু ধরনের খাঁজ দেখতে পাই। এক হচ্ছে মেজর খাঁজ, ঠিক আছে, বৃহৎ খাঁজ। আর এক হচ্ছে আমরা বলতে পারি যে মাইনর খাঁজ, অর্থাৎ মাইনর খাঁজ, ঠিক আছে, মাইনর খাঁজ। আমরা স্বাভাবিকভাবে ডিএনএর ভৌত গঠনটা আলোচনা করেছি। ডিএনএর ভৌত গঠন যদি সংক্ষেপে আরেকবার সামারাইজ করতে হয় তাহলে আমরা প্রথমেই দেখব যে এটি দ্বিতন্ত্রী পলিনিউক্লিওটাইড শৃঙ্খল। দুটি তন্ত্রী পরস্পরকে পেঁচিয়ে অবস্থান করে হেলিক্যাল বিন্যাসে। এটি রাইট হ্যান্ডেড ডাবল হেলিক্স আমরা বলতে পারি। এবং আমরা এটাও বলবো যে প্রতিটি নিউক্লিওটাইড সাধারণত ডিঅক্সিরাইবোজ প্রকৃতির শর্করা এবং ফসফেট যৌগ ও আমরা বলতে পারি যে এন্টিযুক্ত বেস, যে কোনো এক প্রকার এন্টিযুক্ত বেস নিয়ে গঠিত হয়। এরকম একাধিক নিউক্লিওটাইড যুক্ত হয়ে পলিনিউক্লিওটাইড শৃঙ্খল গঠিত হয়। এই দ্বিতন্ত্রী পলিনিউক্লিওটাইড শৃঙ্খলকে স্বাভাবিকভাবে একটি পেঁচানো সিঁড়ির সঙ্গে তুলনা করা হয়েছে, যার হাতল ফসফেট ও ডিঅক্সিরাইবোজ শর্করা দ্বারা গঠিত এবং সিঁড়ির ধাপগুলি বিশেষ করে আমরা দেখব যে এন্টিযুক্ত বেস দ্বারা গঠিত। সাধারণত দুটি পাশাপাশি অবস্থানকারী নিউক্লিওটাইড ফসফোএস্টার বন্ধনের সাহায্যে যুক্ত থাকে এবং এন্টিযুক্ত বেসগুলি ডিঅক্সিরাইবোজ শর্করার সঙ্গে গ্লাইকোসাইডিক বন্ধনী দ্বারা যুক্ত থাকে। আমরা এটাও দেখেছি যে একটি তন্ত্রীতে যদি অ্যাডেনিন থাকে তাহলে বিপরীত তন্ত্রীতে থাইমিন উপস্থিত থাকে পরিপূরক রূপে এবং এরা পরস্পরের সঙ্গে দুটি হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত থাকে। আর একটি তন্ত্রীতে যদি গুয়ানিন থাকে তাহলে বিপরীত তন্ত্রীতে পরিপূরক রূপে সাইটোসিন উপস্থিত থাকে এবং 3টি হাইড্রোজেন বন্ধনী দ্বারা এরা পরস্পরের সঙ্গে যুক্ত হয়। চারগাফের সূত্র বলছে যে A ইজ ইকুয়াল টু T, অর্থাৎ যত সংখ্যক অ্যাডেনিন থাকবে তত সংখ্যক থাইমিন আমরা পাবো এবং যত সংখ্যক গুয়ানিন থাকবে তত সংখ্যক সাইটোসিন। অপরদিকে মোট সংখ্যক পিউরিন ইজ ইকুয়াল টু মোট সংখ্যক পিরিমিড। এটা চারগাফের সূত্র আমরা দেখতে পাচ্ছি। ডিএনএর নকশায় আমরা দেখব যে একটা কমপ্লিট টার্নের দৈর্ঘ্য হচ্ছে 3.4 ন্যানোমিটার, অর্থাৎ 360 ডিগ্রি। প্যাচের দৈর্ঘ্য হচ্ছে 3.4 ন্যানোমিটার। এর মধ্যে 10 জোড়া বেস পেয়ার উপস্থিত রয়েছে। আর পাশাপাশি অবস্থানকারী দুটি নিউক্লিওটাইডের মধ্যে দূরত্ব আমরা তাহলে বলতে পারি 0.34 ন্যানোমিটার। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখব যে দুটি তন্ত্রীর মধ্যে দূরত্ব হচ্ছে 2 ন্যানোমিটার এবং দুটি তন্ত্রী স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে অ্যান্টি প্যারালাল, অর্থাৎ বিপরীত ও সমান্তরাল। সেই জায়গায় দাঁড়িয়ে দেখব যে এটি মইয়ের মতো গঠনের সঙ্গে তুলনা করা হয়। এটা হচ্ছে ডিএনএর গঠন। এবার আমরা দেখে নেব যে এই ডিএনএ থেকে কিভাবে জিন সংশ্লেষিত হয় এবং এই ক্রোমোজোম ডিএনএ এবং জিনের মধ্যে সম্পর্ক কী।